প্রত্যেকটা ফ্যামিলি এখানে সর্বস্ব হারায়। মানে আমরা এখন সর্বশেষ তার মুক্তি চাই এবং তার জামিন চাই। যার যার স্বামী, যার যার পরিবার সবাই জেলে আছে, তাহলে কর্মক্ষম যে মানুষটা সে নাই, তাহলে আমাদের পরিবারগুলোর কি হবে? এর আগের তারিখে একটি এমন হয়েছিল, ধার্য তারিখে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আজকে অসুস্থ। আল্লাহ ভালো জানেন, আমরা এই বিষয়টি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু জনগণ বিষয়টাকে সন্দেহের চোখে দেখছে। আপনারা সবাই জানেন 2009 সালের ফেব্রুয়ারি 25 তারিখ এই বিডিআর হত্যাকাণ্ড, এটা নিশ্চয়ই স্পিডে এবং সাংবাদিক সারা বাংলাদেশ সারা বিশ্বেই জানে যে এটা একটা পূর্ব পরিকল্পনা মোতাবেক হত্যাকাণ্ড। এখানে বলার কিছু নাই, আসলে এটা সারা বাংলাদেশের আফম মানুষ, আফম জনতা এই বিষয়ে জানে। এই যে দেখেন, উনি আমার বড়বাদী, অর্থাৎ আমার বড় ভাই এখনও মনে করেন জেলখানার ভিতরে, যে জায়গায় মনে করেন যে 7 বছর আগে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে এখনও মানবতার জীবনযাপন করতে আসে। এই জায়গায় সর্বস্ব হারা, প্রত্যেকটা ফ্যামিলি এখানে সর্বস্ব হারা। এখানে বলার কিছু নাই, এখানে বলার কোনো অবকাশ নাই, এটা আপনারা সবাই জানেন। আমার ছোট ভাই মোহাম্মদ কলিমুল্লাহ আজকে প্রায় 17 বছর যাবৎ এই জেল হাজতে আছে। তার সিভিল মামলায় 10 বছর সাজা হয়। ওই 10 বছরের সাজা তার 2017 সালে তার মানে নিষ্পত্তি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু আজও পর্যন্ত সে এই জেলের ভিতরে নিঃস্ব অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তার মানে আমরা এখন সর্বশেষ তার মুক্তি চাই এবং তার জামিন চাই। চাকরি একটা জিনিস, তার চাকরি ভাগ্যে যদি থাকতো তাহলে চাকরি অবশ্যই ভালোভাবে সে করতে পারতো। এখন যেহেতু 10 বছর তার সাজা হয়েছে, এই সাজা খাটা শেষ হয়েছে, তার সর্বশেষ আমরা জামিন চাই। এই জামিনটার জন্য মানে বিনীত অনুরোধ এই বর্তমান সরকারের কাছে। আমার স্বামী আজকে 17 বছর ধরে বিডিআর মামলায় জেলে আছে। ওর 10 বছরের সাজা হয়, 10 বছরের সাজা 17 সালেই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আজও বের হইতে পারতেছে না। আর তাছাড়া যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, ওদের সবারই সাজা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও ওদের জামিন দিতেছে না। এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো জামিন প্রাপ্য, ঠিক আছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আইন অনুসারে আমাদের জামিন প্রাপ্য, কিন্তু ওরা আমাদের সাথে এরকম তালবাহানা শুরু করছে। প্রত্যেকটা কোর্টে এক এক সময় এক এক তালবাহানা দিচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে যে এটা নাটক ছাড়া আর কিছু না। গত মানে এর আগেও কোর্টের মধ্যে বলছে এক এক বাহানা। তাহলে আমরা যে এই যে জনসাধারণ একের পর এক, এমনও মানুষ আছে, ফ্যামিলি আছে যারা এখান থেকে এখানে ভাড়া দিয়ে আসতে পারে না, তারপরে আসতে পারে না, এমনও মানুষ আছে যারা খাইতেও পারে না, কারণ সবার যার যার স্বামী, যার যার পরিবার সবাই জেলে আছে, তাহলে কর্মক্ষম যে মানুষটা সে নাই, তাহলে আমাদের পরিবারগুলোর কি হবে? আমরা যে আসি যাই, আমাদের হয়রানিও হয়, আমাদের টাকা পয়সারও সমস্যা, তাহলে আর ভুক্তভোগী পরিবার যারা আছি তারা আমরা নিরাশ, আজকে হতাশ হয়ে গেছি, কারণ আমাদের এইভাবে আর কত ঘুরাবে। এই মামলাটি তো একটি বিডিআরের বিদ্রোহের যে বিস্ফোরক মামলাটি, সেটির জন্য আজকে জামিন শুনানির জন্য আবেদন ছিল, একইভাবে সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। ইতিমধ্যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকজন সাক্ষী হয়েছে। আজকে একজন সাক্ষী কোর্টে হাজির ছিলেন, কিন্তু কোর্ট শুরু হওয়ার আগে আমরা শুনলাম যে বিজ্ঞ বিচারক শারীরিকভাবে অসুস্থ, ওনার ফিজিক্যাল কন্ডিশনটা খুব ভালো না, যার কারণে উনি কোর্টে আসতে পারছেন না। তো পরে সঙ্গত কারণে, এটা আপনারা জানেন প্রথাগতভাবে যখন একটি কোর্ট অসুস্থ থাকে বা একটি কোর্ট না বসে, তখন একটি চার্জের কোর্ট থাকে। আমরা দায়িত্বপ্রাপ্ত আদালতে গেলাম, দায়িত্বপ্রাপ্ত আদালত একই কথা বললেন যে যেহেতু উনি শারীরিকভাবে অসুস্থ, উনি কবে শারীরিকভাবে সুস্থ হবেন এবং কবে ওনার ডায়েরি অনুসারে এই ডেটটা কবে দিতে পারেন, উনি বেঞ্চ সহকারীকে, সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারীকে, যাকে আমরা পেশকার বলি, পেশকারকে বললেন যে আপনি সংশ্লিষ্ট জজ সাহেবের সাথে কথা বলে আপনাদের ডায়েরি রেকমেন্ডেশন অনুসারে, আমরা দুটো আবেদন ছিল, একটি আবেদন ছিল ডিফেন্স পক্ষে, আমরা বলেছিলাম যে আগামী সপ্তাহে একটি তারিখ, প্রসিকিউশন বলেছিল যে এটা 15/5 যেন তারিখ। তা আমরা আশা করছি যে বেঞ্চ সহকারীর মাধ্যমে বিজ্ঞ আদালত বিষয়টি শুনবেন এবং শুনে আগামী সপ্তাহেই এই মামলার একটি তারিখ ধার্য হবে সাক্ষীর জন্য এবং অ্যাজ ওয়েল এস 263 জন আসামির জামিন শুনানির জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।